আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে স্বাগতম। পঞ্চম অধ্যায় মানব শারীরতত্ত্ব, শ্বসন ও শ্বাসক্রিয়া নিয়ে আলোচনা করছিলাম আমরা। তো এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ দুটি টপিক নিয়ে আমি আজকে ডিসকাস করব। একটি হচ্ছে প্রশ্বাস নিঃশ্বাস কার্যক্রম কিভাবে সম্পন্ন হয়, এবং অন্যটি হচ্ছে এই প্রশ্বাস নিঃশ্বাস কিভাবে নিয়ন্ত্রিত হয় সেটি। তাহলে প্রথমে চলো প্রশ্বাস নিঃশ্বাস কার্যক্রমটা শিখে নেই। শ্বাসক্রিয়া পরিবেশের সাথে গ্যাস বিনিময় সহজতর করার জন্য ফুসফুসের একটি প্রক্রিয়া, যা অক্সিজেনকে দেহের ভেতরে নিয়ে আসে এবং কার্বন ডাইঅক্সাইডকে দেহের ভেতর থেকে বাহিরে বের করে দেয়। অর্থাৎ যে প্রক্রিয়ার মাধ্যমে ফুসফুসে অক্সিজেন সমৃদ্ধ বায়ু প্রবেশিত হয় এবং কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ বায়ু ফুসফুসের ভেতর থেকে বাইরের পরিবেশে বের হয়ে যায়, তাকে শ্বাসক্রিয়া বলা হয়। এই শ্বাসক্রিয়াটি সম্পন্ন হয় দুটি পর্যায়ে, একটি হচ্ছে প্রশ্বাস এবং অন্যটি হচ্ছে নিঃশ্বাস। তাহলে প্রথমটি হচ্ছে প্রশ্বাস। প্রথমে প্রশ্বাস ব্যাখ্যা করছি। এখানে দেখো একটি চিত্র দেওয়া আছে এবং চিত্রের এখানে চিহ্নিত করা আছে ডায়াফ্রাম, ইন্টারকোস্টাল পেশি। বিশেষ করে এই দুটি অংশই হচ্ছে আমাদের প্রশ্বাস নিঃশ্বাস কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। অর্থাৎ মৌলিক ভূমিকাগুলো এই দুটি অংশই পালন করে থাকে, এই দুটি পেশি পালন করে থাকে, এবং যার ফলে বক্ষগহ্বরটি প্রসারিত হয় এবং প্রশ্বাস ক্রিয়া সম্পন্ন হয়। এই ইন্টারকোস্টাল পেশি এবং ডায়াফ্রাম পেশি দুটির সংকোচনের মাধ্যমে বক্ষগহ্বর প্রসারণ ঘটে এবং যার ফলে বাইরের পরিবেশ থেকে ভেতরে অক্সিজেন যুক্ত বাতাস প্রবেশ করে, এবং এটাকে আমরা বলছি প্রশ্বাস প্রক্রিয়া। এটাকে আরো সহজ করে ব্যাখ্যা করার জন্য স্বাগত। পরবর্তী প্রক্রিয়া নিঃশ্বাস। এই ক্ষেত্রে দেখো সংকুচিত বক্ষগহ্বর ইন্টারকোস্টাল পেশি চিত্রে আইডেন্টিফাই করে দেওয়া আছে। অর্থাৎ ইন্টারকোস্টাল পেশি এই ক্ষেত্রে হচ্ছে শিথিল ঘটে, অর্থাৎ পূর্বের অবস্থায় ফিরে যায়, এবং ডায়াফ্রাম পেশিটি হচ্ছে পূর্বের অবস্থায় ফিরে যায়, অর্থাৎ ধনুকের মতো বেঁকে যায়, যার ফলে বক্ষ যে গহ্বরটি সেটি ডায়াফ্রামের চাপে এবং ইন্টারকোস্টাল পেশির চাপে ভেতরের দিকে গহ্বরের আয়তনটা হ্রাস পায় এবং ভেতরে চাপ তৈরি হয়, যে চাপের ফলে হচ্ছে ফুসফুসের ভেতরে থাকা বায়ু
বাইরের পরিবেশে বের হয়ে যায়। এটাকে আরো সহজভাবে বোঝানোর জন্য চিত্রটি লক্ষ্য করো। এখানে তীর চিহ্ন দিয়ে ডায়াফ্রাম অংশটিকে বোঝানো হচ্ছে যে এটা প্রশ্বাসের সময় নিচের দিকে ছিল, এটা এখন ধনুকের মতো উপরের দিকে উঠে বেঁকে যাচ্ছে নিঃশ্বাসের সময়। এবং যেই রিবস গুলাতে, পরশুকা গুলাতে যেই ইন্টারকোস্টাল পেশিগুলো আছে সেগুলা পূর্বের অবস্থা আবার ফিরে আসার ফলে বক্ষগহ্বরের ভেতরে চাপ তৈরি হয়, যে চাপের ফলে এয়ার এক্সহেল মানে হচ্ছে বাতাসটি বাহিরে বের হয়ে যায়, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড যুক্ত বাতাস এখন বাইরের পরিবেশে বের হয়ে যাবে। তাহলে দেখি প্রক্রিয়াটি কি। ইন্টারকোস্টাল পেশির শিথিলায়ন ঘটবে এবং ডায়াফ্রাম পেশির শিথিলায়ন ঘটবে, অর্থাৎ ওরা পূর্বের অবস্থায় ফিরে আসবে। ইন্টারকোস্টাল পেশির শিথিলায়নের ফলে বক্ষগহ্বর দৈর্ঘ্যে হ্রাস পাবে। ঠিক প্রশ্বাসে যেই জিনিসটা ঘটেছিল তার উল্টোটি হচ্ছে নিঃশ্বাস প্রক্রিয়ার সময় ঘটে। এবং ডায়াফ্রাম পেশির শিথিলায়নের ফলে অর্থাৎ পূর্বের অবস্থায় ফিরে আসার ফলে বক্ষগহ্বর প্রস্থে হ্রাস পেয়েছে। তো লক্ষ্য করো, দৈর্ঘ্যে এবং প্রস্থে উভয় অংশে বক্ষগহ্বরের ভেতরকার আয়তনটি হ্রাস পাওয়ার ফলে বক্ষগহ্বর সব দিকে আয়তন হ্রাস করে, যার ফলে ভেতরে একটা চাপের সৃষ্টি হয় এবং যেই চাপের ফলে হচ্ছে ফুসফুসের ভেতরে থাকা বায়ু বাহিরে বের হয়ে আসে। এইভাবে নিঃশ্বাস প্রক্রিয়া সংঘটিত হয়। একটি টপিক হচ্ছে প্রশ্বাস নিঃশ্বাস নিয়ন্ত্রণ প্রক্রিয়া। একটি চিত্র আছে। চিত্রে উপরের অংশটি হচ্ছে মস্তিষ্ক এবং নিচে বাম দিকের চিত্রটি হচ্ছে আমাদের বক্ষপিঞ্জর, যেখানে পরশুকা এবং ফুসফুস অংশটি অবস্থান করছে। এবং ডান পাশের নিচের ছোট চিত্রটি হচ্ছে আমাদের হৃৎপিণ্ড। উপরে যে মস্তিষ্ক অংশটি আছে এখানে দেখো পন্স এবং মেডুলা নামে দুটি অংশ আইডেন্টিফাই করে দেওয়া আছে। পন্স এবং মেডুলা নামে হচ্ছে দুটি অংশ আইডেন্টিফাই করে দেওয়া আছে। পশ্চাৎ মস্তিষ্কের মেডুলায় শ্বসনের কেন্দ্র অবস্থিত, অর্থাৎ প্রশ্বাস নিঃশ্বাস অর্থাৎ শ্বসন প্রক্রিয়াটার কেন্দ্র এই মেডুলাতে অবস্থিত। এই মেডুলার কেন্দ্রের ঠিক নিচের দিকে থাকে প্রশ্বাস কেন্দ্র এবং তার পৃষ্ঠীয় অংশে থাকে নিঃশ্বাস কেন্দ্র। প্রশ্বাস এবং নিঃশ্বাস উভয় কেন্দ্র ইন্টারকোস্টাল স্নায়ুর মাধ্যমে ইন্টারকোস্টাল পেশির সাথে সংযোগ রক্ষা করে। অন্যদিকে ব্রঙ্কিউল, ফুসফুসের ব্রঙ্কিউল ও ব্রঙ্কাই মস্তিষ্কের সাথে ভেগাস স্নায়ুর মাধ্যমে সংযোগ রক্ষা করে। তাহলে দেখো দুটি অংশ, প্রশ্বাস এবং নিঃশ্বাস কেন্দ্রটি অর্থাৎ মেডুলায় অবস্থিত প্রশ্বাস এবং নিঃশ্বাস কেন্দ্রটি ইন্টারকোস্টাল পেশির সাথে যুক্ত হয় ইন্টারকোস্টাল স্নায়ুর মাধ্যমে। অন্যদিকে ফুসফুসের ব্রঙ্কিউল এবং ব্রঙ্কাই অংশটি মস্তিষ্কের সাথে যুক্ত থাকে ভেগাস স্নায়ুর মাধ্যমে। প্রশ্বাস যখন সংঘটিত হয় তখন ফুসফুসটি ফুলে ওঠে এবং ব্রঙ্কিউলে অবস্থিত যে রিসেপ্টরগুলো আছে অর্থাৎ যেগুলো হচ্ছে রিসিভ করে, গ্রাহক অংশ উদ্দীপনা রিসিভ করে, সেই রিসেপ্টরগুলো শর্ট টার্ন হয়, যার ফলে রিসেপ্টরগুলো উদ্দীপ্ত হওয়ার মাধ্যমে ভেগাস স্নায়ু সাহায্যে বেশি স্নায়ু উদ্দীপনা নিঃশ্বাস কেন্দ্রে প্রেরণ করে। বিষয়টা কি, প্রশ্বাস যখন সংঘটিত হয় তখন ফুসফুসটি ফুলে ওঠে, যার ফলে ব্রঙ্কিউলে অবস্থিত রিসেপ্টরগুলো শর্ট টার্ন হয়ে উদ্দীপ্ত হয় এবং যার ফলে ভেগাস স্নায়ুর মাধ্যমে আরও বেশি স্নায়ু উদ্দীপনা
নিঃশ্বাস কেন্দ্রে প্রেরণ করে। তখন প্রশ্বাস কেন্দ্র ও প্রশ্বাস সাময়িকভাবে বন্ধ থাকে। বহিস্থ ইন্টারকোস্টাল পেশি তখন শিথিল ঘটে, অর্থাৎ পূর্বের অবস্থায় ফিরে আসে। ফুসফুসের যে টিস্যুগুলো আছে সেগুলো চুপসে যায় এবং যার ফলে নিঃশ্বাস সংগঠিত হয়। প্রশ্বাস কেন্দ্র তখন নিষ্ক্রিয় হয়ে যায় এবং আবার প্রশ্বাস শুরু হয় কিছুক্ষণ পর। ঠিক এইভাবেই হচ্ছে এই চক্রটি আজীবন ছন্দায়িত পুনরাবৃত্তি ঘটে এবং এইভাবেই প্রশ্বাস নিঃশ্বাস কার্যক্রমটি সম্পন্ন হয়ে থাকে। প্রধান যে একটি উদ্দীপনা প্রশ্বাস এবং নিঃশ্বাসকে নিয়ন্ত্রণ করে তা হচ্ছে রক্তে অক্সিজেনের চেয়ে কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব। কোনো কারণে যদি কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব বেড়ে যায়, সেটা বিভিন্ন কারণে হতে পারে, তাহলে রক্ত সংবহনতন্ত্রে থাকা ক্যারোটিড ও অ্যাওর্টিক বডিজ অবস্থিত কেমোরিসেপ্টরগুলো উদ্দীপ্ত হয়। লক্ষ্য করো, ক্যারোটিড এবং অ্যাওর্টিক বডিজ। আমরা জানি হৃৎপিণ্ড থেকে মহাধমনী বের হয়ে সারা বডিতে রক্ত সাপ্লাই দিচ্ছে। এই যে হৃৎপিণ্ড থেকে যে মহাধমনীটি বের হয়েছে, সেই মহাধমনী মধ্যে থাকে হচ্ছে অ্যাওর্টিক বডিজ এবং মহাধমনী থেকে আমাদের মস্তিষ্কে রক্তনালী গিয়েছে। ওই রক্তনালী গুলাকে আমরা বলি ক্যারোটিড ধমনী। ওই ক্যারোটিড ধমনীর মধ্যে থাকে হচ্ছে ক্যারোটিড বডিজ। লক্ষ্য করো, ওই ক্যারোটিড ধমনীর মধ্যে থাকে ক্যারোটিড বডিজ এবং মহাধমনীর মধ্যে থাকে অ্যাওর্টিক বডিজ এবং এগুলা হচ্ছে রক্ত সংবহনতন্ত্রে ক্যারোটিড ও অ্যাওর্টিক বডিজে অবস্থিত কেমোরিসেপ্টর যেগুলো আছে, অর্থাৎ যেগুলো হচ্ছে কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেনের পরিমাণের উপর হচ্ছে উদ্দীপ্ত হয়, পরিবর্তনের উপর উদ্দীপ্ত হয়, সেগুলা প্রশ্বাস কেন্দ্রে স্নায়ু উদ্দীপনা প্রেরণ করে। কি কারণে? যেহেতু কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা বেড়ে গেছে, ঘনত্ব বেড়ে গেছে, সেজন্য হচ্ছে কেমোরিসেপ্টর উদ্দীপ্ত হয়ে প্রশ্বাস কেন্দ্রে স্নায়ু উদ্দীপনা প্রেরণ করে। প্রশ্বাস কেন্দ্র তখন বহি ইন্টারকোস্টাল পেশি এবং ফ্রেনিক স্নায়ুর মাধ্যমে বহি ইন্টারকোস্টাল পেশি ও ডায়াফ্রামে স্নায়ু উদ্দীপনা প্রেরণ করে এদের সংকোচনের গতি বাড়িয়ে দেয় এবং এই জন্য প্রশ্বাসের হার অত্যধিক বেড়ে যায় এবং এইভাবে হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের লেভেলটাকে হচ্ছে কমিয়ে দেয় অথবা নির্দিষ্ট মাত্রায় আনার ব্যবস্থা করে দেয় এবং এইভাবে হচ্ছে প্রশ্বাস এবং নিঃশ্বাস কার্যক্রমগুলো আমাদের বডিতে নিয়ন্ত্রিত হয়। শুধু কার্বন ডাইঅক্সাইড না, অক্সিজেনের ঘনত্ব অনেক সময় আমাদের শ্বসনের ক্ষেত্রে প্রভাব ফেলে। অক্সিজেনের ঘনত্বের প্রতি সংবেদী কেমোরিসেপ্টরগুলো মেডুলা এবং অ্যাওর্টিক ও ক্যারোটিড বডিজে অবস্থান করে। আমরা অনেক সময় সীমিতভাবে আমাদের শ্বসন প্রক্রিয়াটাকে নিয়ন্ত্রণ করতে পারি ঐচ্ছিকভাবে। যেমন ধরো, বাইরে থেকে কিছুক্ষণ বাতাস টেনে ভেতরে নিয়ে আমরা কিছুক্ষণ প্রশ্বাসটাকে বন্ধ করতে পারি কিছুক্ষণ সময়ের জন্য, অথবা যখন বক্তৃতা দেওয়া হয় কিংবা গান গাওয়া হয়, হাঁচি বা কাশি দেওয়া হয়, তখনও কিন্তু সাময়িক সময়ের জন্য এই প্রশ্বাস নিঃশ্বাস যে কার্যক্রমটি সেটি কিন্তু নিয়ন্ত্রিত থাকে, অর্থাৎ সেটি কিছুক্ষণ যাবত হচ্ছে বন্ধ থাকে। বক্তৃতা দেওয়ার সময় আমরা দেখা যায় দীর্ঘক্ষণ কথা বলতে হয় এবং দীর্ঘক্ষণ টেনে কথা বলার জন্য হচ্ছে আমরা শ্বাস প্রশ্বাসটাকে আমরা নিজেরাই ঐচ্ছিকভাবে নিয়ন্ত্রণ করি। সজোরে শ্বসন ভেতরে বাতাস নিয়ে কিছুক্ষণ আটকে রাখার মাধ্যমে আমরা এভাবে শ্বসনকে কিছুক্ষণ সময়ের জন্য নিয়ন্ত্রণ করতে পারি ঐচ্ছিকভাবে। হাঁচি বা কাশির সময় এভাবে ঐচ্ছিকভাবে নিয়ন্ত্রণ করতে পারি। তাহলে আজকে আমরা যেটি পড়লাম সেটি হচ্ছে প্রশ্বাস নিঃশ্বাস নিয়ন্ত্রণ প্রক্রিয়া এবং প্রশ্বাস নিঃশ্বাস কার্যক্রম প্রক্রিয়া। আশা করি প্রক্রিয়াটি মোটামুটি ভালোভাবে বুঝেছো। আজকে এতটুকুই।
পরবর্তী লেকচারে শ্বাসনালীর সমস্যা, লক্ষণ এবং প্রতিকার নিয়ে তোমাদের সামনে। ভালো থাকো ততদিন। ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য ধন্যবাদ সবাইকে।